আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ আমাদের যেহেতু ইংরেজি প্রথম পত্র আমাদের বেশি গ্যাপ নাই, তাহলে আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা কমপ্লিট করা লাগবে। তো আমি রিডিং পার্ট এবং রাইটিং পার্টকে আলাদা করছি। এখন রাইটিং পার্টে আমাদের আসলে সর্বোচ্চ মার্ক যদি আমরা তুলতে পারি, আমাদের জন্য এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তাহলে আমি সর্বোচ্চ মার্কটা আসলে তুলবো কিভাবে, এটা আসলে আমার জানা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমার রাইটিং পার্টে আমার 40 মার্ক আছে। এই 40 মার্কে আমি কিভাবে কি করব? এখন বোঝার চেষ্টা করো। দেখো, এই 40 মার্কে আমাদের ন্যূনতম টার্গেট থাকবে কত মার্ক জানো? এই 40 থেকে আমাদের ন্যূনতম টার্গেট থাকবে 30 মার্ক তোলা। ওকে ফাইন, খুব ভালো কথা। এখন আসো আমরা আগে দেখি যে আসলে এই 40 মার্ক কিভাবে বন্টন করা আছে। গ্রাফ এন্ড চার্টে আছে দেখো 15 মার্ক, স্টোরি রাইটিং এ আছে 15 মার্ক, ইনফরমাল লেটার আছে 10 মার্ক। আমি তোমাকে প্রত্যেকটাতে কিভাবে বেশি বেশি মার্ক পাওয়া যায়, কোন ওইতে লিখবা, আমি সব কিছু বলে দিচ্ছি। যেমন ধরো আমরা যদি বলি যে এইখানের মধ্যে দেখো ইনফরমাল লেটার, তুমি ইনফরমাল লেটার কিভাবে লিখবা সেটা বলা আছে। কম্পিটিটিভ স্টোরি ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লিখলে, কোন কোন ওইগুলো অ্যাপ্লাই করলে তুমি বেশি মার্ক পাবা সেটা বলা আছে। এরপর দেখো এই যে গ্রাফ এন্ড চার্টের মধ্যে কোন পয়েন্টগুলো তোমাকে হাইলাইট করা লাগবে, কিভাবে স্টেপ অনুযায়ী লিখবা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই সবগুলো জিনিস আমি খুব সুন্দর করে তোমাকে বলে দিব। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে এখানে 40-এ তুমি যাতে ন্যূনতম 30 মার্ক তুলতে পারো এবং সর্বোচ্চ যেন তুমি, আমাদের টার্গেট থাকবে কি দেখো, ইনফরমাল লেটার আমাদের, সরি একটা মিনিট, ইনফরমাল লেটারে দেখো, ইনফরমাল লেটারে আমাদের টার্গেট থাকবে কত দেখো, ইনফরমাল লেটারে 8 বা 9 টার্গেট থাকবে। এখন এই আমাদের এই দুইটার চাইতে এটা সবচেয়ে সহজ, কারণ এটা কেন 8 বা 9 থাকবে, আমি জাস্ট নিয়মাবলীগুলা জাস্ট মেনটেন করতে পারলে আমাকে 6 মার্ক তো ন্যূনতম দিবে ভাইয়া, আর লেখার কারণে আমাকে 2-3 মার্ক দিবে। তার মানে আমার 6-7 মার্ক একদম শুধুমাত্র নিয়মের কারণে আমি পেয়ে যাচ্ছি, কোন নিয়মে কোন ওইতে লেখা লাগবে। তো আগে আমি এটা শিখিয়ে দিব যে ইনফরমাল লেটারে তুমি কিভাবে লিখবা, কোন ওইতে লিখবা, কি কি জিনিস থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আগে আমি তোমাকে ক্লিয়ার করব। এরপরে আমি তোমাকে গ্রাফ এন্ড চার্ট, এটা আবার আমাদেরকে মার্ক তোলা আরেকটা সহজ, মানে এটার চাইতে এটা আবার সেকেন্ড স্টেপে সহজ আছে, মানে এইটা বেশি সহজ আর এইটাই তারপরে আছে। তো এখান থেকে আমাদের টার্গেট থাকতে হবে ন্যূনতম 12, অনেকে 13 তুলতে পারবা, অনেকে 14 তুলতে পারবা, যদি আমি যেই টেকনিকগুলো বলবো সেভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। আবার অনেকে 15-15 পায়, যেসব স্যাররা ভালো আছে তারা 15-15 দেয় অনেক সময়, ঠিক আছে, বোর্ডের মধ্যে। তো 12-13-14 আমি ধরে নিচ্ছি যে তুমি এইভাবে লিখলে 12-13-14 মার্ক পাবা। এরপরে দেখো স্টোরি রাইটিং, এইখানের মধ্যে আসলে আমরা তো জানি যে দুই ধরনের স্টোরি রাইটিং থাকে, ক্রিয়েটিভ স্টোরি অথবা ট্রেডিশনাল স্টোরি। এখন দেখো আমরা আসলে কোন স্টোরিটা কিভাবে লিখবো এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো, খুব সুন্দর করে তোমাকে গুছিয়ে দিব, যাতে তুমি এখান থেকে স্টোরিতে আমাদের যে ভয়টা থাকে, আমরা যাতে ন্যূনতম একটা মার্ক তুলতে পারি, সেই ন্যূনতম মার্কটা কত হইতে পারে সেটা যেন 10+ আমরা পেতে পারি। তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা 13 পাই, এখানে যদি 9 পাই, 22 আর 10-এ কত, 32। দেখো আমাদের কিন্তু 32 মার্ক থাকতেছে। আমাদের যেটা টার্গেট হলো 40-এর মধ্যে, এখানের মধ্যে 30 রাখা আর ওইখান থেকে 50 তোলা। তো এখানের মধ্যে 30-এর চাইতে যদি 32-33 তুলে ফেলে, তাহলে আমাদের প্রায় 90 মার্কের কাছাকাছি চলে যেতে পারবো। অত বেশি আশা না করে অ্যাটলিস্ট আমাদের এই প্লাসটা নিশ্চিত করতে হবে, তো তাই না? তাহলে কোন কোন ধাপে ধাপে কিভাবে করব, চলো আমরা শুরু করি। বেশি সময় নিব না, খুব ঠান্ডা মাথায় তুমি যদি হাইয়ার এই ভিডিওটা দেখো, আশা করি যে আর কোনো প্রবলেম থাকবে না। এই তিনটা, এই রাইটিং পার্ট নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, কিভাবে কি লিখবা, কি কি করবা সব কিছু। এবং তোমরা এই পার্টগুলোতে কোন টপিকগুলো আসবে পরীক্ষায় সাজেশন চাও কিনা কমেন্ট করে জানাবা। যদি চাও অবশ্যই আমরা সাজেশন নিয়ে আসবো এই রাইটিং পার্টের জন্য আবার, এবং রিডিং পার্টের জন্য। তোমরা চাও কিনা কমেন্টে দ্রুত জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, আর অবশ্যই যে যেখান থেকে দেখো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যদি আমাদের মেসনের পেজ থেকে দেখো তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবা ভাইয়া, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। চলো আমরা শুরু করি, আমরা কথা না বাড়ি শুরু করি, আর শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, ইনফরমাল লেটার দিয়ে আমরা শুরু করব। ইনফরমাল লেটারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা যে এক পেজে লেখাটা শেষ করে দেওয়ার জন্য। তোমার আসলে কি কি ভিতরে লিখতেছো, কত বেশি লিখতেছো, এটার উপর কখনো মার্কিং খুব বেশি করে না ভাইয়া। তোমার মার্ক করবে তুমি নিয়মাবলীগুলো সব ঠিক আছে কিনা, সবগুলো সুন্দর করে পয়েন্টগুলো আছে কিনা, এই জিনিসগুলোর উপর তোমাকে মার্ক করবে, ঠিক আছে? কোনো একটা স্টেপ বাদ পড়লে 1 মার্ক কেটে দিবে, এরকম আর কি মার্কিং এর সিস্টেম থাকবে। এখন দেখো ভাইয়া, এখানের মধ্যে দেখো তোমার এখানে কি, প্রথমত তোমার দেখো উপজেলা এবং জেলা, তোমার যে উপজেলা আছে, যেমন আমি আমার উপজেলা ফরিদগঞ্জ এবং জেলা চাঁদপুর লিখছি, এটা তোমার প্রথমেই কাজ। প্রথমেই তুমি কি করবা, তোমার উপজেলা আর জেলাটা লিখবা, ঠিক আছে? এটা হলো প্রথম স্টেপ ইনফরমাল লেটারে। এখন এক পেজে তো লিখতে, এখন অনেকের ক্ষেত্রে লেখা অনেক সময় বড় হয়ে যায় অথবা বেশি লিখতে হয়, তখন তাদের 2 পেজ লাগে। 2 পেজের ক্ষেত্রে কি করবা, আগে একটু এটা বলে আসি। ধরো এরকম 2টা পেজ আছে, এই যে ধরো সিম্পল ভাবে চিন্তা করলে ধরো এরকম 2টা পেজ আছে, ঠিক আছে? আমার কাছে আমি একটা এই যে নেই, একটা নতুন, দেখো এরকম ধরো 2টা পেজ আছে, ঠিক আছে?
এই 2 পেজের মধ্যে এই যে তুমি কখনো এই সাইড থেকে লিখে এই সাইডে যাবা না, এই সাইড থেকে লিখে এই পাশে যাবা না, এই পাশে যাবা না, তুমি সবসময় এই সাইড থেকে লিখবা, মানে এরকম ভাবে আছে পেজটা, এই সাইড থেকে লিখবা, মানে এখান থেকে লেখা শুরু করবা, লিখে এইখানে এসে মানে এই পেজে এসে এখানে তুমি যদি ইয়া করা লাগে সে ঘরটা করবা। আমার কথা কি বুঝতে পারছো? মানে এই পেজ আর এই পেজ লিখবা, এই পেজ থেকে পরের পেজে কখনো লেখার চেষ্টা করবা না, এইভাবে লিখবা, ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানের মধ্যে শেষ করে দিবা যদি যাদের 2 পেজ লাগে। আর যাদের 1 পেজের মধ্যে শেষ করতে চাচ্ছ তোমরা জাস্ট কি করবা ভাইয়া, দেখো এখানে প্রথমে তোমাদের উপজেলা এবং জেলাটা সুন্দর করে লিখবা, তারপর তুমি তারিখ দিবা, তারিখ হলো কি 28শে জুন 2025, আজকে যেই টাইমে আমি ভিডিওটা করতেছি ওইটা লিখলাম, ঠিক আছে? এরপর দেখো ডিয়ার, দেখো প্রশ্নে দেওয়া আছে যেটা, এখন তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে তোমার নাম কি আর তুমি কার কাছে পাঠাচ্ছ তার নাম কি, অথবা তুমি কার ধরো আঙ্কেল বা আন্টির কাছে পাঠাচ্ছ, অথবা তুমি তোমার বাবা মায়ের কাছে পাঠাচ্ছ, বাবার কাছে পাঠাচ্ছ, মায়ের কাছে পাঠাচ্ছ। যদি আঙ্কেল আন্টির কাছে পাঠাও তাহলে আঙ্কেল লিখবা, আন্টি লিখবা, বাবার ক্ষেত্রে তুমি মানে যেইটা তোমাকে বলা থাকবে। যদি তোমার বন্ধুর কাছে পাঠাইতে বলে তাহলে বন্ধুর নাম বলা থাকবে, অথবা কিছু না বলা থাকলে তোমার যদি বলা হয় বন্ধুর কাছে লেখো তাহলে ডিয়ার ফ্রেন্ড লিখবা, অথবা বন্ধুর নাম থাকলে বন্ধুর নাম লিখবা। ধরো নাম দেওয়া আছে কি, ধরো নাম দেওয়া আছে রাফি, নাম দেওয়া আছে কি রাফি, তাহলে তুমি রাফির কাছে লিখতেছো। তো রাফির কাছে লিখে তুমি প্রথমত এইখানের মধ্যে মোটামুটি এই 4-5 লাইন লিখবা, লেখার পরে এইখানে লিখে ওই যে লাস্টে আমরা লাস্টের যে 2-1 লাইন লিখি ওই 2-1 লাইন লিখে দিবা। সবগুলো ক্ষেত্রে একই ফরম্যাটে তুমি জাস্ট নিজের মতো করে লিখে দিবা, ঠিক আছে? নিজের ভাষায় যেইটা আসছে ওইভাবে প্রশ্নের মতো করে সাজিয়ে এইটুকু লিখবা। লেখার পরে দেখো ইউর লাভিং ফ্রেন্ড, এখন তুমি তোমার এখানের মধ্যে তোমার যেই নামটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকলে প্রশ্নে যদি নাম দেওয়া থাকে প্রশ্নেরটাই লিখবে ভাইয়া, নিজের নাম লিখতে যাবা না। আর যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে তুমি কি করবা বলো তো ভাইয়া, নিজের নামটা লিখে দিবা। আর যদি তোমাকে মানে প্রশ্নে যেইভাবে বলা থাকবে ওইভাবে, প্রশ্নে বন্ধুর নাম দেওয়া থাকলে বন্ধুর নাম লিখবা, প্রশ্নে আঙ্কেল আন্টি বলে আঙ্কেল আন্টি কথা লিখবা, ঠিক আছে ভাইয়া? এই জিনিসটা যেন মেনটেন হয়। এরপরে তুমি সুন্দর করে একটা কি করবা, একটা ঘর করে ফেলবা, ঠিক আছে? ঘর করে দেখো তুমি এইখানে এই সাইডে লিখবা ফ্রম, আর এই সাইডে টু লিখবা, আর এখানে স্টাম্প লেখা থাকবে। এখন ফ্রমের মধ্যে তোমার দেখো ভাইয়া তোমার যে নামটা আছে সেটা বসাবা, আর টু আসলে যার কাছে পাঠাচ্ছ সেটা লিখবা। এখন এই যে এইটা লিখছো এটা কারটা ছিল বলো তো? তোমার নিজেরটা ছিল। তার মানে এই যে এখানে যেই তোমার ইয়াটা ঠিকানাটা আছে সেটা এখানে বসাই দিবা। সারা শুধু এই স্টেপগুলো দেখবে, সারা দেখবে যে এটা লিখছো কিনা, তারিখ দিছো কিনা, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ছক ঠিক আছে কিনা, স্টাম্প লিখছো কিনা, এই জিনিসগুলো দেখবে। টুতে তুমি কার কাছে লিখছো, টু এর জায়গায় যদি তুমি নিজের সবকিছু লিখে রাখো তাহলে তো সমস্যা, মানে তো স্যার কেটে দিবে। তার মানে কি, তোমাকে টু এর ক্ষেত্রে তোমার ফ্রেন্ডের নাম লিখবা এবং ফ্রেন্ডের বাসা কোথায় সেটা তুমি দিয়ে দিবা। আমার কথা কি বুঝতে পারছো? যেমন ধরো আমার বাসা হলো ফরিদগঞ্জ চাঁদপুরে, আর আমার ফ্রেন্ডের বাসা হলো ধরলাম মতিঝিল ঢাকায়, তার মানে তার কাছে আমি মতিঝিল ঢাকায় পাঠাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এমন যে তুমি এইভাবে আসলে করবে। তো এই জিনিসটা যদি তুমি সুন্দর করে উপস্থাপন করতে পারো ভাইয়া, তোমাকে এখান থেকে তো স্যার 1 মার্কও কাটতে পারবে না, বা 2 বা 1 মার্ক কেটে দিল, 9 দিল, তাতে তো সমস্যা নেই আমার। বাট ভাইয়া এই পয়েন্টগুলা এগুলোর কারণে তুমি 6 থেকে 7 মার্ক এগুলোর উপরে থাকবে, আর ভিতরে তুমি কি লিখছো ওটার উপরে 2-3 মার্ক থাকে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এই জিনিসটাকে তোমাকে ভালো মতো হাইলাইট করা লাগবে। এই জিনিসটা তুমি যখন ভালো মতো হাইলাইট করতে পারবা তাহলে তুমি সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে ইনফর্মাল লেটার নিয়ে আশা করি যেমন, আর 2 পেজ হলো তো বলেই দিছিলাম কিভাবে কি করবা, ঠিক আছে? এবার আসো আমরা এরপরে আমরা যে তাহলে আমাদের ইনফর্মাল লেটারের কাজ শেষ, আমাদের ইনফর্মাল লেটারের কাজ শেষ। এবার আমরা কোথায় যাব? গ্রাফ এন্ড চার্টে যাব, কারণ এটাতে আমাদের একটা ভালো মার্ক তুলতে পারবো আমরা। আমাদের টার্গেট হলো ন্যূনতম 12 তোলা অথবা 13-14 মার্ক তোলা, ঠিক আছে? দেখো গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে এখানে 2 ধরনের আসে। কেমন আসে? তোমরা হয়তো বা জানো যে বার গ্রাফ বা চার্ট অথবা পাই চার্ট আসে। তো বার গ্রাফ ম্যাক্সিমাম টাইমে আসে, আর পাই চার্টও মাঝে মাঝে আসে, মানে আসে। তার মানে আমরা 2 ধরনের জিনিস দেবো ভাই, সেম নিয়ম থাকবে। শুধুমাত্র তোমার এইখানে দেখো আমি কি লিখছি, আমি এখানে বলি আমি বার গ্রাফ অথবা পাই চার্ট, তোমার যেইটা আসুক তুমি এই ফরম্যাটে লিখবা, তোমার ফরম্যাট একই থাকবে, তুমি নিজের মতো করে লিখবা। এখন বার গ্রাফ কোনগুলো থাকে এটা অনেকে আবার বুঝতে পারে না। ধরো এরকম ভাবে আছে, সাল দেওয়া আছে, তারপরে ধরো এরকম দেওয়া আছে, তারপর ধরো এরকম দেওয়া আছে, তারপর ধরো এরকম দেওয়া আছে, তারপর ধরো এরকম দেওয়া আছে, আবার তারপর ধরো এরকম দেওয়া আছে। এরকম যে গ্রাফগুলো থাকে সেটা হলো বার গ্রাফ। আর পাই চার্ট কোনগুলো তোমরা তো জানো যে এই যে এখান থেকে দেখো এটা ধরো 60%, এটা ধরো 30% বলা থাকে, যে এখানে ধরো বাংলাদেশ, এটা ধরো ইন্ডিয়া, এটা ধরো চীন, মানে যেইভাবে দেওয়া থাকে আর কি। এই যে মানে বৃত্তাকার আকারে যেটা থাকে ওটা হলো পাই চার্ট, আমরা জানি। তাহলে বার গ্রাফ আর হলো পাই চার্ট, এই 2 ধরনের প্রশ্ন হয়।
নিয়মাবলী একই থাকবে, ফরম্যাট একই থাকবে। আমি এখন তোমাকে ধরাই দিচ্ছি কিভাবে কি করবা, ঠিক আছে? ধরো তোমার পরীক্ষার মধ্যে কোনো একটা বারগ্রাফ বা পাইচার, তোমার ধরো বারগ্রাফ আসছে, এসে বলবে তো যে এটা সম্বন্ধে তুমি যা যা বিস্তারিত এগুলো করার জন্য, ঠিক না? পাইচার্ট আসলে একই, তো ইনফরমেশন সব দেওয়া থাকবে, যে হয়তো বা এখানে সাল দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, বা কিছু না কিছু দেওয়া আছে, যেটার ক্ষেত্রে যেটাই দেওয়া থাকবে, কোনো ভয় নেই। দেখো কি করবো আমরা, কি দেওয়া আছে না দেওয়া আছে সেটার চাইতে আমরা এই নিয়মটা জেনে নিজের মতো করে সব কিছু এখন ফরম্যাটে সাজাতে পারবো, ঠিক আছে? তাহলে দেখি কি করা লাগবে। প্রথমত দেখো, এখানের মধ্যে তুমি প্রথমত লিখবা দা বার গ্রাফ, অথবা যদি পাইচার্ট আসে তাহলে দা পাইচার্ট রিপ্রেজেন্ট প্রশ্নে যা দেওয়া আছে। ধরো প্রশ্নে তোমার যেইটুকু দেওয়া থাকবে, যে তোমার ধরো কোনো একটা যে প্রশ্নে ধরো বলা আছে যে এই বার গ্রাফের একটা প্রশ্নে বলা আছে যে এইটা সম্বন্ধে লেখার জন্য, ওই সম্বন্ধে যেটা সেটা প্রশ্নে যা আছে সেটা তুলে দিবা ওইখান থেকে। অথবা পাইচার্টের মধ্যে প্রশ্নে যেই পার্টটুকু তোমাকে জানতে চাচ্ছে, যে যেটা সম্বন্ধে ব্যাখ্যা জানতে চাচ্ছে, ওই পার্টটুকু তুলে দিবা। তার মানে কি, দা বার গ্রাফ, অথবা এই বার গ্রাফের পরিবর্তে তুমি পাইচার্ট আসলে পাইচার্ট দিবা, রিপ্রেজেন্ট যা প্রশ্নে যা দেওয়া আছে তাই। এখন অনেকে রিপ্রেজেন্টের পরিবর্তে তুমি বিভিন্ন সিমিলার ওয়ার্ড ইউজ করতে পারো, তোমার ক্ষেত্রে এটা যেটা ভালো মনে হয়। আমি ওভারঅল সব ধরনের স্টুডেন্টদের জন্য দিচ্ছি, যাতে একটু ভালো মতো তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? আমি তাহলে এখানে আরো অনেকগুলো ওয়ার্ড দিতাম, কিন্তু তোমরা যাতে বেশি এখন অনেকের ক্ষেত্রে কি হয় যে অনেকে পরীক্ষার আগে রাতে এগুলো মুখস্থ করে যায়, তাদের জন্য একটু যাতে সুবিধা হয়। এবার আসো ভাইয়া স্টেপ 2, তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। দেখো এখানের মধ্যে তোমাদের কি করতে হবে, দুইটা জিনিস, হাইয়েস্ট ভ্যালু আর একটা হলো লোয়েস্ট ভ্যালু। এই দুইটা মান আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। দেখো এইখানের মধ্যে হাইয়েস্ট ভ্যালু এটার মধ্যে আছে, আর লোয়েস্ট ভ্যালু এখানে আছে। এখানের মধ্যে ধরলাম হাইয়েস্ট ভ্যালু আছে 10% ইন্ডিয়াতে, আর চায়নাতে ধরলাম আছে লোয়েস্ট ভ্যালু ধরলাম ইন্ডিয়াতে আছে, হাইয়েস্ট ভ্যালু ধরলাম বাংলাদেশে আছে। তার মানে কি, বোঝার চেষ্টা করো এই হাইয়েস্ট ভ্যালু কোথায় আছে আর লোয়েস্ট ভ্যালু কোথায় আছে, এবং তাদের মান কত আছে, এই কয়েকটা জিনিস আমাকে জানা লাগবে। কি বললাম, সেকেন্ড স্টেপে কি করবা, প্রথম স্টেপে এটা লিখে তুমি যে খুব বেশি লিখতে হবে এমন না, 80 ওয়ার্ড থেকে 100 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে লিখিয়ে দিবা, ঠিক আছে? দেখো হাইয়েস্ট ভ্যালু আর একটা হলো লোয়েস্ট ভ্যালু, এই লোয়েস্ট ভ্যালু মান আছে, এবং সেগুলো কাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা একটু মনে রাখবা। ধরো এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতেছে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু, আর এখানে হাইয়েস্ট ভ্যালু ধরলাম কোন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে, লোয়েস্ট ভ্যালু কোন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে, সেইটা করবা। এখন যেই মানটা আছে সেইটাই বসাই দিবা, যে এখানে হাইয়েস্ট ভ্যালু এত, লোয়েস্ট ভ্যালু এত, এইখানে এইটার জন্য এটা, এইটার জন্য হাইয়েস্ট ভ্যালু এটা, এটার জন্য লোয়েস্ট ভ্যালু এটা। কিন্তু ভাইয়া তুমি পার্সোনাল কোনো অপিনিয়ন দিবা না, যে এইটা যদি এইটা হইতো তাহলে আরেকটু বাড়তো, এটা যদি এইটা হইতো আরেকটু কমতো, এমন কোনো অপিনিয়ন এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি জাস্ট যা দেখতে পাচ্ছ হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু সেটাই তুমি বসাই দিবা সেই জায়গার মধ্যে। স্টেপ 3 তে তুমি কি করবা, দেখো বাকি যা থাকবে, দেখো হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু বাদে বাকি মাঝখানে যা যা আছে সেগুলো সুন্দর করে একটা একটা করে লিখতে থাকবা, ঠিক আছে? যে এটার পরে এটা আছে, এটার পরে এটা আছে। তুমি চাইলে ক্রমান্বয়ে সাজাতে পারো, হাইয়েস্ট থেকে তুমি লোয়েস্টের আগ পর্যন্ত ক্রমান্বয়ে সাজাই যেতে পারো, তোমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়। এখানের মধ্যে ইনক্রিজ আর ডিক্রিজ এই দুইটা ওয়ার্ড নিয়ে একটু ধারণা রাখবা, কারণ হলো যে কখনো দেখবা যে একটু বাড়তেছে, দেখো এখানে ক্ষেত্রে কি হয়েছে, এটা আছে এতটুকু, আবার এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, আবার এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, আবার এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, হুট করে এটা ইনক্রিজ হয়েছে। তার মানে কি, ইনক্রিজ আর ডিক্রিজ এই দুইটা ওয়ার্ড একটু ইউজ করতে পারো চাইলে, ঠিক আছে? বেশি কিন্তু কিচ্ছু লাগবে না ভাইয়া, জাস্ট এগুলা সুন্দর করে তুমি কি করবা, হাইয়েস্ট লোয়েস্ট বাদে যেগুলো থাকবে ওগুলাকে ক্রমান্বয়ে সাজাতে পারো চাইলে, ইচ্ছা, ঠিক আছে? সাজাইতে যে হবে এমন কোনো কথা নেই, তুমি পাশাপাশি অনুযায়ী সাজাইতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো স্টেপ 4 মানে ক্রমান্বয়ে সাজালে সুন্দর লাগবে। তারপর স্টেপ 4টা কি, নিজের মতো ওয়ার্ড ইউজ করবো, ঠিক আছে? তুমি নিজের মতো করে এইখানে যখন সাজাবা তুমি নিজের মতো করে, এখন আমি যেভাবে বলবো ওইভাবে তোমার নাও মনে থাকতে পারে, তুমি নিজের মতো করে কয়েকটা কি করবা, গ্রাফ এন্ড চার্ট পড়বা, এই নিয়মগুলো তোমার মাথায় রেখে কয়েকটা গ্রাফ এন্ড চার্ট পড়বা, দেখবা যে তুমি যেভাবে চিন্তা করছো ওইভাবে তুমি পড়তে পারো কিনা, তুমি ওইভাবে পড়বা, নিজের মতো করে সাজাবা, কিভাবে গাইডে কিভাবে টেস্ট পেপারে লেখা আছে ওগুলো দেখার দরকার নেই, তুমি এই ফরম্যাটটা মেনটেন করার চেষ্টা করবে, ঠিক আছে? 4টা স্টেপে মাথায় রেখে এই ফরম্যাটটা মেনটেন করো, এইটুকু লিখে আসলে তোমাকে অ্যাটলিস্ট অনেকগুলো মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? 12, 13, 14 যেই কোনো মার্ক দিয়ে দিবে, জাস্ট এইটুকু মেনটেন করো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, খুব কিন্তু কঠিন কাজ না, এটা কিন্তু খুবই ইজি একটা কাজ, ঠিক আছে? আমাদের জন্য, ঠিক আছে? তার মানে কি, আমাদের বার গ্রাফ আসুক অথবা পাই চার্ট আসুক, আমরা সুন্দর করে এই জিনিসগুলো মেনটেন করবো, তাহলেই হবে। জাস্ট 4টা স্টেপ মাথায় রাখবো, ঠিক আছে? ওকে ফাইন, চলো আমাদের তাহলে এখানে কোনটা হয়ে গেছে, আমাদের এখানে গ্রাফ এন্ড চার্টের কাজও শেষ, আমাদের এখানে কিসের কাজ শেষ বলো তো ভাইয়া, ইনফর্মাল লেটারের কাজও শেষ। এবার আমাদের লাস্ট টপিকটা যেটা হলো স্টোরি রাইটিং। এখন স্টোরি রাইটিংয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভয় পায় এবং মার্ক তুলতে পারে না, এবং সত্যি স্টোরি রাইটিংয়ে মনে করে যে আমার কমন আসে না, বা আমি কিভাবে লিখবো। এখানে আমি কিছু কথা বলি, আগে একটু স্টোরি রাইটিংয়ের এখানে আসি, ঠিক আছে? কমপ্লিটিং স্টোরি দুই ধরনের হয়, একটা হলো ক্রিয়েটিভ আর একটা হয় কি ট্রেডিশনাল। এখন ভাইয়া শোনো ভাইয়া, তুমি ধরো ট্রেডিশনাল একটা কিছু আসছে, ধরো আমরা কিন্তু অনেকগুলা গল্প জানি, ঠিক আছে? আমরা পিঁপড়ার গল্প জানি, আমরা বিভিন্ন গল্প জানি, আমরা কাঠুরি গল্প জানি, তারপর বিভিন্ন মানুষের অনেকগুলা কমন গল্প জানি, তাই না?
তো আমি ধরো ওই গল্পটা জানি, কিন্তু আমি নিজের মতো করে চাইলে লিখতে পারবো, আমি ক্রিয়েটিভ বানাই দিতে পারবো, ট্রেডিশনালকে আমি চাইলে ক্রিয়েটিভ আকারে বানাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমাকে যে ট্রেডিশনালটা ট্রেডিশনালই রাখতে হবে এমন কোনো কথা নাই, বোঝার চেষ্টা করবা। আর ধরো ট্রেডিশনাল বাইরে আসছে, তুমি যে গল্প কোনোদিন জানো না, মানে ক্রিয়েটিভ আকারে তোমাকে নিজের মতো করে লিখতে হবে, কোনো সমস্যা নাই। তোমাকে আমি কয়েকটা স্টেপ বলে দিব, ওই স্টেপগুলো মেনটেন করে নিজের মতো করে লিখতে পারবা, তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তুমি জাস্ট ভাইয়ার এই পয়েন্টগুলো একটু শুনবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। শুধু প্রত্যেকটা জিনিস একটু মেনটেন করার চেষ্টা করবা। আর ভাইয়া যেভাবে বলবো তুমি একটা টেস্ট পেপার নিয়ে সেইভাবে দেখবা যে তুমি তোমার ভাইয়া যেভাবে বলছো ওইভাবে তুমি নিজের মতো করে সাজাতে পারো কিনা, তাহলে তুমি 100-এ 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া? এখন কথা হলো যে ভাইয়া দেখো, ট্রেডিশনাল যে জিনিসটা থাকে ওইটার ক্ষেত্রে তোমার কি করতে হবে, ধরো তোমরা যদি চাও, আমি তো বললাম যে সাজেশন যদি চাও কমেন্ট করে জানাও, তাহলে ট্রেডিশনাল আমরা সাজেশনগুলো দিয়ে দিব। যে ট্রেডিশনালগুলো দেওয়া থাকবে, স্টোরি সাজেশনগুলো আমরা দিব, সেগুলোর ক্ষেত্রে তোমাকে কি পয়েন্ট, দেখো কি লিখছে, কি পয়েন্ট দিয়ে ফ্লো চার্ট করে মনে রাখবা। এখন দেখো আমরা বিভিন্ন ধরনের স্টোরি জানি। তো স্টোরি প্রথমে কি হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, এটা দিয়ে একটা ফ্লো চার্ট বানিয়ে ফেলবা তুমি প্রত্যেকটা ট্রেডিশনাল দিয়ে, যেগুলো তোমরা ট্রেডিশনাল আমি তোমরা যদি চাও 5 থেকে 7টা আমি দিয়ে দিব। ঠিক আছে? ও তোমরা যদি কমেন্ট করে জানাবা যে তোমরা ফুল সাজেশন চাও কিনা, যে রাইটিং পার্টের সাজেশন, রিডিং পার্টের সাজেশন, এগুলো চাও কিনা কমেন্ট করে জানাবা। ঠিক আছে? তো এরকম একটা ফ্লো চার্ট বানাবা, তো 5টা বা 6টার জন্য 6টা ফ্লো চার্ট বানাবা তুমি বাংলায়, যে কিভাবে কি, তারপর ওই স্টেপগুলো মনে রাখবা যে কি কি ঘটনা ঘটছে, আমরা এটা মনে রাখতে পারি না, এই ঘটনাগুলো মনে রেখে তারপর নিজের মতো করে লিখতে পারবা এটা ইউজ করে। ক্লিয়ার? প্রথমে যে কি পয়েন্ট দিয়ে তুমি ফ্লো চার্ট বানাবা। ঠিক আছে? ফ্লো চার্ট বানিয়ে তুমি তারপরে এই জিনিসটা মেনটেন করে নিজের মতো করে লিখবা। ওকে ফাইন। এখন ধরো ভাইয়া তোমার কমন আসে না, তুমি ক্রিয়েটিভ স্টোরি তৈরি করা লাগবে, তখন তুমি কি করবা? এখন তো আর তুমি নিজের মতো করে বানাতে পারতেছো না, তখন তুমি কি করবা ভাইয়া? তুমি পরীক্ষার হলে বসে 2 মিনিট চিন্তা করবা যে তুমি স্টোরিটা কিভাবে সাজাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ। ধরো ভাইয়া তোমারে একটা জিনিস বললো যে তোমার সাথে ধরো একটা খারাপ ঘটনা ঘটছে, ওই খারাপ ঘটনা ঘটার পরে কি হইতে পারে এতটুকুর মধ্যে তোমাকে ছেড়ে দিচ্ছে। তো খারাপ ঘটনার পরে তুমি যেভাবে চিন্তা করতে পারো যে এখন আমি কি করলাম, আমি হাল ছেড়ে দিলাম না, আমি আরো পরিশ্রম করলাম, আরো পরিশ্রম বাড়িয়ে দিলাম, আবার আমার সাথে খারাপ ঘটছে তাও আমি হাল ছাড়লাম না, আরো পরিশ্রম বাড়িয়ে দিলাম, পরিশ্রম বাড়িয়ে দিয়ে হঠাৎ করে আমি দেখলাম যে আমার সামনে এত বড় একটা সম্ভাব্য সুযোগ আসছে, যেখানে আমার জন্য 2টা পথ খোলা, একটা অসৎ পথে আমি ওইটা অর্জন করতে পারবো, আর একটা সৎ পথে অর্জন করতে পারবো। আমি সৎ পথটা বেছে নিলাম, ওইটা বেছে নিয়ে আমি একটা ভালো একটা অবস্থায় গেলাম। আমি এই সৎ পথটা বেছে নেওয়ার কারণে আমি সামনে গিয়ে দেখলাম আরো বড় আমার জন্য অপরচুনিটি রয়ে গেছে, ওইটার কারণে আমি আরো বড় কিছু করতে পারলাম। মানে তুমি তোমার মতো করে এই প্রচারটা সাজাবা, তারপরে তুমি এটা গল্প দিবা যে মানে সৎ থাকলে তুমি অনেক বড় কিছু হতে পারবা। ওই যে কথা আছে না, আমরা যে উদ্ভাসের ক্ষেত্রে আমাদের যে লোগোটাতে আছে, কি বলতো ভাইয়া, মানে সৎসঙ্গে যে আমরা লেগে থাকলে আমাদের বিজয় আসবে, বিষয়টা হলো এমন। তার মানে কি তুমি কিভাবে আসলে সাজাবা সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তাহলে এটা তোমার উপরে। তখন তুমি চিন্তা করবা যে তুমি পরীক্ষা হলে বসে তুমি চিন্তা করবা যে তুমি আসলে কিভাবে সাজাতে চাচ্ছ। এখন সেই সাজাতে তুমি যেভাবে চাবা ওইটার উপরে একটা প্রচার বানিয়ে ফেলবা নিজে নিজে চিন্তা করে। ওই প্রচারটা বানিয়ে ফেললে তাহলে এখানে তোমার ট্রেডিশনালের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম টাইমে দেখবা যে ভাইয়া ট্রেডিশনাল এবং ক্রিয়েটিভ এগুলো কিন্তু মিলে আসে ভাইয়া, বলা যায় না তোমার ক্ষেত্রে যে কোনটা আসবে এটা কেউ মানে এটা অসম্ভব, কারণ 50-50 চান্স থাকে। তার মানে কি তোমাকে যে কাজটা করতে হবে ট্রেডিশনালের ক্ষেত্রে হয়তোবা তুমি এটা বাসা থেকে প্র্যাকটিস করে যাচ্ছ, আর এই তোমার হলো যে ক্রিয়েটিভের ক্ষেত্রে নিজে নিজে কি করা লাগবে ওইখানে তোমাকে একটু করা লাগতেছে। এইটাই হলো এক্সট্রা প্যারা ভাইয়া, এইটাই তোমার জন্য এক্সট্রা একটু প্যারা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে তাহলে তুমি এক্সট্রা করে বানিয়ে নিবা। দেখো প্রথমে একটা টাইটেল দেওয়া লাগবে, ট্রেডিশনাল ক্ষেত্রে আমরা তো টাইটেল জানি, যদি আমরা ট্রেডিশনালকে ক্রিয়েটিভ বানাতে চাই তাহলে নিজের মতো করে টাইটেল দিব, আর যদি ক্রিয়েটিভ আসে তাহলে একটা টাইটেল দিবা, অবশ্য সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিবা। তারপর প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে সেটা আগে লিখতে হবে, প্রশ্ন যতটুকু দেওয়া থাকবে সেটা আগে লিখে যেইখানে লাইনটা শেষ হয়েছে তার পরের লাইনে কোনোভাবে কানেক্ট করে আমরা কি করবো বলো তো ভাইয়া, এটাকে আমরা নিজের মতো করে সাজানো শুরু করব। ঠিক আছে? তার মানে ওইটা সাজাবো, ওই যে ফ্লোচার্টটা আছে ওইটা আমার সাইডে থাকবে, ওই ফ্লোচার্ট ধরে আমি আগাতে থাকবো। খুব যে বড় করে লিখতে হবে, খুব যে এটা করতে হবে বিষয়টা এমন না। ঠিক আছে? তো সুন্দর করে গুছিয়ে লেখো, কিন্তু তোমার এটার আলটিমেটলি একটা স্টোরি যেন হয়, তোমার আলটিমেটলি স্টোরি শুনে এটা যেন একদম মনে হয় যে না একটা মানে অনেকটা থাকে না যে তুমি অনেক সুন্দর করে অনেক বড় লিখছো কিন্তু কোনো কোয়ালিটি নাই স্টোরিটার মধ্যে, ওইটা যেন না হয়, যেন একটা সুন্দর একটা গল্প তৈরি হয়। ঠিক আছে? ওইটা নিজের মতো করে বানানো লাগবে। আর এখানের মধ্যে আমরা তো মোটামুটি কম বেশি জানি যে ম্যাক্সিমাম টাইমে আমাদের ফার্স্ট টেন্সগুলো ইউজ করা লাগে এখানের মধ্যে স্টোরি ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু ফার্স্ট টেন্সগুলো একটু কিছু জিনিস শিখে রাখা লাগবে, তাহলে শিখে রাখলে কিন্তু তুমি কিন্তু নিজের মতো করে সাজাতে পারবে এবং খুব সুন্দর করে সাজাতে পারবা। ঠিক আছে?
সেক্ষেত্রে তোমার কি কি জিনিস ইয়া করা লাগবে দেখো, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার স্ট্রাকচারগুলো জানা লাগবে। তখন তুমি নিজের মতো করে স্ট্রাকচার জানা থাকলে তো তখন তুমি তোমার মতো করে সাজিয়ে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবা। এটা কিভাবে হেল্প করবে, তুমি তো ফ্লো চার্টটা জানোই, ফ্লো চার্টটা জানার পরেও তুমি ওই ফ্লো চার্টের মধ্যে সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করবা ওইটাতে এটা সবচেয়ে বেশি হেল্প করবে। ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 মানে ফার্স্ট ফর্মটা বসে পড়বে, ঠিক আছে। আর ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার অথবা মানে ভিআইএনজি অথবা বিং যেটাই বলো না কেন, ঠিক আছে, মানে ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে। ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 বা আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপল বলতে পারি, তো এইটা বসাই দিবা। আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেড বিন আর ভিআইএনজি এটা বসাবা বা ভার্বের সাথে আইএনজি বসাবা। এই চারটা ফরম্যাট একটু মনে রেখে তুমি তারপর তোমার মতো করে গল্পটা যেভাবে সাজাচ্ছ সেটা কোন কোন ক্ষেত্রে কোনভাবে পড়তেছে সেটার সাথে তুমি মিলিয়ে কানেক্ট করে দিবা, তাহলেই হবে। তাহলে কি বলছে ভাইয়া, তোমাকে প্রথমত তুমি একটা ফ্লো চার্ট বানাবা নিজের মতো করে। তোমাকে আমি যে 5-6টা দিয়ে দিব ট্রেডিশনালগুলো, সেগুলো তুমি সুন্দর করে নিজে নিজে আগে থেকে ফ্লো চার্টগুলো বানিয়ে বাসা থেকে শিখে যাবা। আর যদি বলো যে না ভাইয়া আপনি বানিয়ে দেন, যখন সাজেশন দিব তখন হয়তো বা আমি বানিয়ে দিব, দরকার হয় কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর তারপরে এই ট্রেডিশনালগুলো হওয়ার পরে তোমার যে এই যে ক্রিয়েটিভ যে জিনিসটা আছে, ক্রিয়েটিভটা নিজের মতো করে পরীক্ষার হলে সাজিয়ে নিবা, নিজে আসলে কি করতে চাচ্ছ। তারপরে তুমি একটা টাইটেল দিবা, প্রশ্ন যতটুকু দেওয়া থাকবে সেটার সাথে বাকি জিনিসগুলোকে কানেক্ট করার চেষ্টা করবা, ঠিক আছে। কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবা না, সুন্দর করে ধাপে ধাপে কানেক্ট করার চেষ্টা করবা, ঠিক আছে। আর ফার্স্ট টেন্সগুলো ইউজ করা শেখা লাগবে তোমাকে। তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই কিভাবে করবা, ধরো তুমি কয়েকটা কমপ্লিটিং স্টোরি নিয়ে বসার পরে তুমি নিজের মতো করে অ্যাপ্লাই করো। এখন ধরো আমি তোমাকে ধরাই দিচ্ছি, কিন্তু তুমি তো তোমার মতো করে, তুমি তাহলে তো পরীক্ষা হলে গিয়ে মুখস্থ করা লাগবে, সেই মুখস্থ যেন না করা লাগে, মানে পরীক্ষা হলে যাওয়ার আগে মুখস্থ করে যাওয়া লাগে, সেটা যেন না করা লাগে। তুমি নিজের মতো করে এই ফরম্যাটগুলোকে অ্যাপ্লাই করে নিজের মতো করে গুছাও, ভাই দেখবে একটা ভালো মার্ক পাবা। এই জিনিসটা তুমি যদি করতে পারো ভাইয়া, তুমি বিশ্বাস করো ভাইয়া, কমপ্লিটিং স্টোরিতে সবচেয়ে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা। শুধু কমপ্লিটিং স্টোরি না, তুমি দেখো ভাইয়া এখানে আমাদের ইনফর্মাল লেটারে যেই স্টেপগুলো বলছে, 2 পেজ হলে কিভাবে লিখবা সুন্দর করে বলে দিছি, 1 পেজ হলে কিভাবে কি করবা সুন্দর করে। তোমাকে কি দেখবে ভাইয়া বলো তো, ফরম্যাটটা দেখবে, তোমার ভিতরে কি লেখা আছে না লেখা আছে এত দেখার ছাড়া সময় নেই। তোমার ফরম্যাটের উপরে 6 থেকে 7 মার্ক নির্ধারণ হয়ে থাকবে, ঠিক আছে। এইটুকু করার পরে দেখো আরেকটা জিনিস কি আছে, লাস্ট আমাদের গ্রাফ এন্ড চার্ট। এই গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে মনে রাখবা যে বার গ্রাফ আসুক আর পাই চার্ট আসুক, সবগুলো একই জিনিসে থাকবে। আমাকে প্রথমে কি করতে হবে, একটা লাইন সুন্দর করে রিপ্রেজেন্ট কি করতেছে প্রশ্নের লাইনটা লিখে দিব। তারপরে আমরা হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু এই স্টেপগুলো একটু মাথায় রাখবো। তারপরে আমরা হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বাদে যেগুলো আছে সেগুলোকে আমরা ক্রমান্বয়ে সাজাবো এবং লাস্টলি আমরা নিজের মতো করে ওয়ার্ড ইউজ করে ঢেকে সাজিয়ে ফেলবো, ঠিক আছে। এই হলো ওভারঅল আমাদের রাইটিং পার্ট। ইনশাল্লাহ তুমি চাইলে 40-এ এখানে 33, 34, 35 পেতে পারবা যদি ভাইয়ার এই জিনিসগুলো মেনটেন করো ইনশাল্লাহ। শুধু এগুলো একটু ভাইয়ের কথাগুলো শুনে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, সবাই একটা সাবস্ক্রাইব করে দিবা। আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো অবশ্যই শেয়ার করে দিবা, তোমার বন্ধুদের কাছে জানিয়ে দিবা। আর অবশ্যই নেক্সট সাজেশন চাও কিনা কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।